54 বছর আমরা শোষিত হয়েছি কিছু দল দ্বারা, মূলত ভারত দ্বারা। আমাকে একটা বিষয় আপনি বলতে পারবেন না ভারত বাংলাদেশে কখনো মঙ্গল চাইছে, একটা বিষয় বলতে পারবেন না। এই স্বাধীন হওয়ার পরপর পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী সৃষ্টি, আমরা সবাই আর্মির লোক স্যার আছেন, কত অফিসার আমরা হারাইছি, 30,000 বাঙালি মারা গেছে বিডিআর সাথে বাংলাদেশি। ভারতে পাবেন না, এটা সত্য কথা, প্রশ্নই আসে না। কারণ আমরা এই পার বাংলা পর বাংলা বাঙালি, মাঝখানে বিএসএফ শিল বহিরাগত রোহিঙ্গা পরিষ্কার। আমরা তার কারণে উঠাই ফেলে এক নজরুলের গান যতদূর শোনা যায় অতটুকু বাংলাদেশ পরিষ্কার বাংলা। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে একটা দেশ তার নিজের স্বার্থটাকে সবচেয়ে বড় করে দেখবে, চীনের স্বার্থ নয়, ভারতের স্বার্থ নয়। এইটা হতে হবে আমাদের কূটনৈতিক কৌশলের একটা ভিত্তি। জনগণ আমাদেরকে ক্ষমতা নিয়ে এসছে, জনগণ যতদিন আমাদের ক্ষমতা রাখবে ততদিন আমরা থাকবো। আমি যদি দেশের অর্থনৈতিক সচল করতে না পারি, দেশ একটা ভালো অর্থনৈতিক অবস্থান আমি সৃষ্টি করতে না পারি, আমি দেশের ভিতরে দুর্ভিক্ষ অবস্থা থাকে, দ্রব্য ঊর্ধ্বগতি থাকে, বিচারহীনতা থাকে, ব্যাংকে টাকা লুটপাট হতেই থাকে, বিদেশে টাকা পাচার হতেই থাকে। ভারত কেন, ভারত আমেরিকা সব মিলিয়ে যদি আমরা ক্ষমতা রাখতে চাই, তাই কি থাকতে পারবো? থাকতে পারবো না। আমি আমাদের উদ্দেশ্য হলে বাংলাদেশের মানুষকে ভালো থাকার জন্য বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে মান সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মুক্তির কথায়। আমাদের আজকের মুক্তির কথায় আলোচনার বিষয় হলো দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক প্রতিযোগিতা এবং বাংলাদেশের করণীয় বা মুক্তির পথ। দক্ষিণ এশিয়া এখন ভৌগোলিক অঞ্চল নয় শুধু, এখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং বাণিজ্য পথ, জ্বালানি, প্রযুক্তি এবং অবকাঠামো ও নিরাপত্তা প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে ভারতের সাথে আমাদের স্বাভাবিক ভৌগোলিক প্রভাব, চীনের সাথে অর্থনৈতিক ও বাণিজ্য ও কৌশলগত উপস্থিতি, তাছাড়া পৃথিবীর অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ সবার দৃষ্টি এই দক্ষিণ এশিয়ায়। আসুন আমরা আলোচনায় বের করে নিয়ে এসে আমাদের কি করণীয়। আমাদের সাথে আজকে আলোচনায় আছেন একেবারে আমার ডানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মেজর জেনারেল ও রাষ্ট্রদূত জেনারেল আমসা আমিন। তিনি সামরিক বিশ্লেষক এবং নৈতিক সমাজের উদ্ভাবক। তার পাশেই আছেন আমাদের প্রিয় অত্যন্ত পোরখা একজন রাজনৈতিক নেতা হাবিবুর রহমান হাবিব। তিনি সাবেক সংসদ সদস্য, বিএনপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমার একেবারে পাশে আছেন একজন অত্যন্ত পরিচিত মুখ আপনাদের কাছে, জুলাই যোদ্ধা এবং আয়নাঘরের একজন নির্যাতিত অফিসার এবং আয়নাঘর থেকে সবাইকে মুক্ত করার যে উদ্যোগ হয়েছিল তার উদ্যোক্তা, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদ ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি স্যার অনেক দেশে রাষ্ট্রদূত ছিলেন, দীর্ঘদিন রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন, সমাজ নিয়ে কাজ করছেন এবং বিশেষ করে আপনি একজন জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে যখন নর্থে ছিলেন তখন তার যে কৌশল ডেস্টানর, অনেক বছর আগে, প্রায় 35-40 বছর আগে আপনি সেই নিরাপত্তার কথা ভেবেছিলেন আজকে যেটা বাংলাদেশে আলোচিত বিষয়। তবে আজকে আমরা প্রথম আপনার কাছে শুনতে চাই যে চীন ও ভারতের যে প্রতিযোগিতা আমাদের সম্পর্কের সাথে, যে কার সাথে আমাদের কতটুকু সম্পর্ক হতে পারে, এই বাংলাদেশের এই যে এখন বর্তমান অবস্থা, এটা আমাদের জন্য ঝুঁকি না সুযোগ? ধন্যবাদ মেজর আফসারি, আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়টা যে অবতারণা আপনারা করেছেন এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্য এবং বৈশ্বিক বিবেচনায়। এই বিষয়টা শুধু বাংলাদেশের চিন্তা করলে হবে না, এটা সামগ্রিকভাবে দেখতে হবে। আন্তর্জাতিক বিষয় পরিণত, হ্যাঁ, আন্তর্জাতিক এবং সামগ্রিক। এইটা উপরে নির্ভর করবে, এটা যদি সফলভাবে এই সম্পর্কটা তৈরি করা যায়
তা নির্ভর করবে অনেকখানি বিশ্ব শান্তি, এত গুরুত্বপূর্ণ। এই বিশ্ব শান্তি এই জন্য বললাম, আমরা আজকাল জানি স্ট্রেট অফ হরমুজের ব্যাপারে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব। আমরাও কিন্তু এমন একটা জায়গায় বসে আছি যেটাও স্ট্রেট অফ হরমুজের মতোই। এটাকে আমরা বলি মালাক্কা স্ট্রেট বলে নাকি প্রণালী, মালাক্কা প্রণালী, যেটা প্যাসিফিক ওশনের সঙ্গে ইন্ডিয়ান ওশন যুক্ত করে, বে অফ বেঙ্গলের ভিতর দিয়ে, অর্থাৎ আমাদের সামনে দিয়ে। এই বিশ্ব প্রেক্ষিতটা বলার পর বলবো যে প্রশ্নটা আপনি করেছেন এটি হলো মূলত ভূরাজনৈতিক প্রশ্ন। চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতা নয়, তাদের মধ্যে যুদ্ধও পর্যন্ত হয়েছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে আছেন। হ্যাঁ, এই মুহূর্তে চীনে আছেন। এবং অতীতটা বলছি, যুদ্ধ হয়েছে এবং তাদের সীমান্তে দুই পক্ষের সৈন্যরা কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী এবং চীনের সেনাবাহিনী। আর আমাদের সাথেই বলা যায়, আমাদের সাথে যুক্ত নয় কিন্তু যুক্ত আবার অরুণাচলে এখন বা অনেকদিন থেকেই চলছে চীনের সাথে ভারতের দ্বন্দ্ব। চীন সেটা তাদের এলাকা বলে দাবি করেন। আর এই সমস্ত সম্পর্কের কারণে চীন ও ভারতের দ্বন্দ্ব মনে হয় দীর্ঘদিন ধরেই চলবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করার মতো, 62 সনের যুদ্ধের পর কোনো বড় যুদ্ধ কিন্তু ভারত আর চীনের মধ্যে হয়নি। এখানে বোঝা যায় যে দুই পক্ষেরই কূটনৈতিক এবং সামরিক নেতৃত্বের একটা ম্যাচুরিটি। তারা বোঝে যে শেষ পর্যন্ত যুদ্ধ করে লাভ হবে না, হয়তো কূটনৈতিক সমাধান তাদের আনতে হবে। আর আমাদের প্রশ্ন, আপনি বলেছেন বাংলাদেশের জন্য সুযোগ না ঝুঁকি। আমি কিন্তু সুযোগ বা ঝুঁকি হিসাবে দেখি না। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে সুযোগও তৈরি হয়, ঝুঁকিও তৈরি হয়, সেদিক দিয়ে আপনি একেবারে সঠিক। ব্যালেন্স করবো কিভাবে? হ্যাঁ, কিন্তু আমি বলবো আমাদের জন্য এটা বাস্তবতা যে আমাদের দুটো বড় প্রতিবেশী, ভারত সরাসরি আর চীন সরাসরি না হলেও বলা যায় একেবারে প্রায় প্রত্যক্ষ। এই দুটো বৃহৎ প্রতিবেশী, দুটোই পারমাণবিক শক্তিধর দেশ, দুটোই শক্তিশালী অর্থনীতি। যদিও চীন অনেক বড় অর্থনীতি, অনেক বড়, আগামীতে হয়তো তাদের লিডিং অর্থনীতি হয়ে দাঁড়াবে। ভারত গড়ে উঠছে, হবে কিনা জানি না। ভারতের সমস্যা বিশাল আছে, যেমন তেলাপোকার সমস্যা জানেন তো। তেলাপোকা ব্যঙ্গাত্মক হলেও তারা একটা বিপ্লবের সূচনা শুরু করেছে। তেলাপোকা মানে হলো ককরোচ জনতা পার্টি, সিজেপি। এই সমস্ত দিকে দেখা যায় বাংলাদেশের জন্য একটা বড় বাস্তবতা মুখোমুখি হতে হবে। আমরা এখান থেকে কিভাবে আমাদের অবস্থানকে সুদৃঢ় রাখব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বিকভাবে আমাদের উন্নয়ন, এই উন্নয়ন এই তিনটার মধ্যেই থাকবে সার্বভৌমত্ব, স্বাধীনতা। সবচেয়ে বড়। আমি আবার আসবো স্যার আপনার কাছে এটা শোনার জন্য। তো এখন আমরা যাব হাবিবুর রহমান হাবিব। তিনি একজন পোরখাওয়া রাজনীতিবিদ এবং আমরা জানি, সবাই জানি যে আপনার দল অনেক ভোট পেয়ে এবার দায়িত্বে গিয়েছেন এবং জুলাই আমাদের যে আন্দোলন বা অভ্যুত্থান হয়েছে, তারপরে জনমানুষের যে একটা আকাঙ্ক্ষা, নূতনভাবে নূতন করে নূতন এক বাংলাদেশ গড়ব, সেই সব কিছু চিন্তা করে এই যে স্যার যে বিষয়গুলো আলোচনা করলেন, ঠিক এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের কৌশলটা কি হওয়া উচিত, বিশেষ করে রাজনৈতিক এবং অর্থনৈতিক? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর সময় দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম, বিজ্ঞ দুইজন আলোচককে আমার শুভেচ্ছা। আসলে জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি,
বিএনপি সরকারের কাছে। এখন সেটা পূরণ করার ক্ষেত্রে সরকারকে ভেবে চিন্তেই আগাতে হবে। এখন প্রশ্ন আসছে এই মুহূর্তে, যেটা প্রশ্ন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বপ্রথম মালয়েশিয়া সফর করলেন, মালয়েশিয়া থেকে সরাসরি চায়না চলে গেছেন। আর আমাদের নিকটতম প্রতিবেশীর ভারত। অনেকে প্রশ্ন করেছে ভারতে না গিয়ে, প্রথমে না গিয়ে মালয়েশিয়া গেলেন, চীনে গেলেন, এতে কি কোনো প্রতিক্রিয়া হবে বা বৈরী কোনো সম্পর্ক আরও অবনতি হবে বা সম্পর্কে আরও অবনতি হবে? আমি বলি যে ভারতের সরকারের সঙ্গে বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ছিল সবচেয়ে ভালো, মধুর সম্পর্ক। মধুর সম্পর্ক চেয়ে গড়াতে একটা পর্যায়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেই বসলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়নায় গিয়েছেন। কিন্তু আপনারা তো সংসদে বলেছেন, একজন বিশেষ করে একজন এমপি বলেছেন যে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ডিভোর্স হবে না, এরকম একটা মন্তব্য উনি করেছেন। না, সেটা স্বামী স্ত্রী না, সেটা প্রতিবেশী। একটা কথা আছে না, আমার বন্ধু পরিবর্তন করতে পারেন, স্ত্রী পরিবর্তন করতে পারেন, প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না। হ্যাঁ, এই সেন্সে পড়েছে। আমি যতই চেষ্টা করি ভারতের সাথে আমরা যুদ্ধ করতে পারি, তাদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, কিন্তু প্রতিবেশীটা আমি তো পরিবর্তন করতে পারবো না, সেই চিন্তাতে বলেছে। আমার কথা হলো যে সেই মুহূর্তেও কিন্তু, সেই সময়ও কিন্তু আওয়ামী লীগের সরকার বা তখনকার প্রধানমন্ত্রী চায়না কিন্তু সফর করেছেন। চায়না সফর করেছেন, চায়না সফর করে বিরোধও করেছেন। প্রথমবারে যখন চায়না সফরে গেলেন, গিয়ে উনি উপযাচক হয়ে চায়না গভর্নমেন্টকে বললেন যে আপনি আসেন, আমি সোনারগাঁতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করার সুযোগ করে দেবো বলে আসলেন, কথা দিয়ে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ভারত যখন বললো যে আপনি এটা কি বললেন, এটা তো আপনি পারেন না, দিতে পারেন না, ধমক দিল। তখন আবার চায়নাকে বললো যে না, এটা তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। চায়না তখন তার মান সম্মান রক্ষার্থে বলে বসলেন ঠিক আছে, তাহলে আমাদের দিতে আবার জয়েন্ট ভেঞ্চার করি। ভারত জয়েন্ট ভেঞ্চার রাজি হলো না, যে কারণে চায়নার সাথে, চায়নাকে সমুদ্রবন্দর করতে না দেওয়ার কারণে এই যে রোহিঙ্গা সংকট, এই সৃষ্টি হল ওই সূত্র ধরে। চায়না এমন ক্ষিপ্ত হলো এবং এমন অসম্মানিত হলো, তারা রোহিঙ্গাদের বাংলাদেশে আসার জন্য যা যা করার দরকার মিয়ানমার সরকারকে সাপোর্ট করে দিল, উপযাচক হয়ে যাওয়া। পরবর্তী সময় আবার যখন গেলেন, এই যে জুলাই মাসে যখন উনি সাংবাদিক সম্মেলন করলেন, মনে আছে, ওই চায়না থেকে ফিরে এসেই কিন্তু ওই সাংবাদিক সম্মেলন, যদি আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু বারবার টকশোতে বলতাম, তারা আওয়ামী লীগের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভিন্ন বড় বড় যারা আওয়ামী বুদ্ধিজীবী, তাদের সাথে তো আমার টকশো হতো। আমি বললাম যে এই বুদ্ধিজীবী, এই বিশ্ববিদ্যালয়ের সব ভাইস চ্যান্সেলররা এবং সাংবাদিকরাই কিন্তু আওয়ামী লীগকে ডুবাবে, এদের কারণেই আওয়ামী লীগ ডুবে। কারণ সত্য কথা এরা বলে না, সরকার যা করে বেশ বেশ, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, তার দুর্বলতাগুলি প্রকাশ করে না। সরকার ভারতের ভালোতে চলতেছে। ঠিক দেখেন, ফারজানার উপর প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন, তার সম্পর্ক প্রশ্ন প্রভাস আমিন করলেন। প্রভাস আমিন যদি ফারজানার উপর প্রশ্ন না করে, প্রভাস আমিন যদি সম্পর্ক না করে, আগুনটা কিন্তু ওইভাবে দাও দাও করে জ্বলে না, হয়তো জ্বলতেই হতো দীর্ঘদিন এটা দিয়ে, কিন্তু দাও দাও করে জ্বলে গেল। তো এখন কথা হলো আমাদের প্রধানমন্ত্রী উনি প্রথমে মালয়েশিয়া গেছেন। মালয়েশিয়াকে কেন্দ্র করে কারোর কোনো ক্ষোভ বিক্ষোভ নাই, না ইন্ডিয়ার, না চীনের, না আমেরিকার, কারোরই না। চায়নাকে কেন্দ্র করে আপনি যে প্রশ্নটা আমাকে জানতে চাচ্ছেন, সে ভারতের ক্ষিপ্ত হওয়ার কিছু ব্যাপার থাকতে পারে। তো তার আগেই তো আমি বলেই নিয়েছি যে এত স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা সত্ত্বেও তো একটা দেশে গিয়েছে। কিন্তু চীনের প্রধানমন্ত্রী কিন্তু রিসেন্টলি বলেছে যে বাংলাদেশ এবং চীনের সাথে সম্পর্কের মধ্যে ভারত যেন নাক না গলায়, এরকম একটা মন্তব্য কিন্তু প্রাইম মিনিস্টার না, সেটা তো মেসেজ দিয়েছে। হ্যাঁ, তো সেটা ধরেন আপনার আমেরিকার সাথে চীনের দ্বন্দ্ব না, তারপরে কি ট্রাম্প কি গেল না, চায়নাতে গেছে। তো এইটা একটা কূটনীতিক একটা হলো শিষ্টাচার। এক দেশের সাথে এক দেশের সম্পর্ক খারাপ আছে বলে সেই দেশে ভয়ে যাবে না, এটা তো হতে পারে না। আর আমাদের বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার। আওয়ামী লীগের বাধা ছিল, আওয়ামী লীগ কিন্তু ভারত সরকারের উপর ডিপেন্ডেন্ট ছিল। ভারত সরকার ক্ষমতা আনলে তারা ক্ষমতা আসবে, ক্ষমতা টিকে রাখলে তারা টিকে থাকবে, যে কথা ওবায়দুল কাদের সহ অনেকেই বলতো।
ভারত যতদিন আমাদের সাথে আছে ততদিন আমাদের কোনো চিন্তা নেই, এই কথা তারা বলতো। আমরা কিন্তু সেটা বলছি না। ভারত আমাদের ক্ষমতা নিয়ে আসছে, এটাও নিয়ে আসছে নাই আমাদের, যেমন ঠিক আমরা ভারত আমাদের যতদিন থাকবে ততদিন থাকবো, আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণ আমাদেরকে ক্ষমতা নিয়ে আসছে, জনগণ যতদিন আমাদের ক্ষমতা রাখবে ততদিন আমরা থাকবো। আমি যদি দেশের অর্থনীতিকে যে সচল করতে না পারি, দেশ একটা ভালো অর্থনৈতিক অবস্থান আমি সৃষ্টি করতে না পারি, আমি দেশের ভিতরে দুর্ভিক্ষ অবস্থা থাকে, দ্রব্য ঊর্ধ্বগতি থাকে, বিচারহীনতা থাকে, ব্যাংকে টাকা লুটপাট হতেই থাকে, বিদেশে টাকা পাচার হতেই থাকে, ভারত কেন, ভারত আমেরিকা সব মিলিয়ে যদি আমরা ক্ষমতা রাখতে চাই, তাকে থাকতে পারবো? থাকতে পারবো না। আমি আমাদের উদ্দেশ্য হলে বাংলাদেশের মানুষকে ভালো থাকার জন্য বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে, মান সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এটাই। আজকে দেখেন এই যে ভারতের ব্যাপারে যেটা বললাম, যে ভারত থেকে গেল না কেন আগে, প্রতিদিন পুশিন, এবং এখানে বিজেপির সাথে বিএসএফ এর যে এটা চলতেছে, এখানে সুবিধা হলো কি বিএসএফ এর সাথে কিন্তু একজনও ভারতে আসতেছে না সাহায্য করতে। আমাদের দিকে কিন্তু আছে ওটা, আমাদের দিকে প্রভাবে আমাদের লোকজন, যে হাবিব ভাই আমি আবার আসবো আপনার কাছে এই জন্যই আমাদের এখানে চেষ্টাই করুক না কেন তারা করে কিছু করতে পারে। আমরা আবার আসবো আপনার কাছে, কিন্তু আপনার একটা মন্তব্যের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, যে যুগের পরিবর্তন হচ্ছে, বাস্তবতার পরিবর্তন হচ্ছে। আপনি যে কথাটা বলেছেন যে বন্ধু চেঞ্জ করা যায় কিন্তু পড়শি চেঞ্জ করা যায় না, কিন্তু ইদানিং করা যায়। যেমন এখানে ইস্টার্ন, এখানে পাকিস্তান ছিল, এখন যারা ফেস করছে বাংলাদেশ। আজকে ভারতের 4টা প্রদেশে স্বাধীনতার জন্য আন্দোলন চলছে। আবার এইখানে রাষ্ট্রদূত এসে বললেন যে এই 20 কোটি হয়ে গেলে তো আমরা আরো বেড়ে যাই, আমরা এক দেশ হয়ে যাই। না, আমি ওই যে সীমানা পরিবর্তনের কথা বলছি, আমি আসবো, ওই জায়গাটা সেটা বলেছি। এখন মনে হয় পৃথিবীতে একটা পরিবর্তনের যে স্রোত, সেখানে অনেকের পড়শিও পরিবর্তন হতে পারে, সেটা আমি ইঙ্গিত করছি। যাই হোক, আমরা এখন কথা শুনবো অত্যন্ত একজন ত্যাগী বাংলাদেশের সেনা অফিসার এবং জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম। উনি আয়না ঘরেও ছিলেন, এবং আয়না ঘরে যারা আটকা ছিলেন জুলাই অভ্যুত্থানের পরে তাদেরকে মুক্ত করার অগ্রণী ভূমিকা তিনি পালন করেছেন, এবং সম্প্রতি উনি রাজনীতির মধ্যেও জড়িত। সুতরাং আমি ওনার দৃষ্টিকোণ থেকে ওনার কাছে জানতে চাই যে ভারতের সঙ্গে প্রতিবেশী প্রথম এই যে বাস্তবতা, এই সম্পর্ক আমরা কতটুকু ধরে রাখতে পারবো? কারণ এটা ওয়ান ওয়ে ট্রাফিক নয়, সীমান্ত হত্যার কথা। আমরা খুব শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ, আপনার মন্তব্য কি? দেখেন, আজকার বাঙালি আর 71-এর বাঙালি এক না। আমি আজকে এই অনুষ্ঠানে যা দেখতেছেন সবাইকে আমার অভিনন্দন। 24-এর বাঙালি সম্পূর্ণ ঘুরে গেছে, যাদের মধ্যে অনেক সংশয় ছিল সবাই আমরা ঘুরে কিন্তু এন্টি ইন্ডিয়ান হয়েছি। অ্যাটলিস্ট আমরা এটুকু বুঝতে পারতেছি 54 বছর আমরা শোষিত হয়েছি কিছু দল দ্বারা, মূলত ভারত দ্বারা। আমাকে একটা বিষয় আপনি বলতে পারবেন না ভারত বাংলাদেশে কখনো মঙ্গল চাইছে, একটা বিষয় বলতে পারবেন না। এই স্বাধীন হওয়ার পরপর পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী সৃষ্টি, আমরা সবাই আর্মির লোক স্যার আছেন, কত অফিসার আমরা হারাইছি, 30,000 বাঙালি মারা গেছে। তারা তো বলে আমাদের স্বাধীনতা নাকি তারা। আমাদের দুঃখ হলো হাবিব ভাইদের মতো যারা নেতারা ছিল, রাজনীতিবিদরা কখনো ভারতকে কথা বলেন নাই এ তুমি দোষী। আপনার সবাই একমত হলো, আমার একটাই দাবি, ভারতের কোনো সংশয় ছাড়া ক্ষমা চাইতে হবে হিলটাসের জন্য। আমি তার স্বাধীনতা হাত বাড়াই না। সে কথায় কথায় 10 ট্রাক, কোথায় 10 ট্রাক ছিল, 2 ট্রাক জিনিস, এটা আওয়ামী লীগ বাড়াইয়া আদে বাদে কথা বলতেছে। আমি মনে করি ভারতকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়ার অবকাশ নাই। আমরা 20 কোটির বাংলাদেশ এবং এক জাতির বাংলাদেশ, এটা আমাদের বড় শক্তি। এবং আমরা মনে করি আজকে দেখতেছেন বিডিআর এর সাথে বাংলাদেশি ভারতে পাবেন না, এটা সত্য কথা, প্রশ্নই আসে না। কারণ আমরা এই পার বাংলা পর বাংলা বাঙালি, মাঝখানে বিএসএফ ছিল বহিরাগত রোহিঙ্গা, পরিষ্কার। সে আমরা তার কারণে উঠাই ফেলে এক নজরুলের গান যতদূর শোনা যায় অতটুকু বাংলাদেশ, পরিষ্কার বাংলা। আমার সাথে পশ্চিমবঙ্গ বিভেদ নাই, আসামের নাই, ত্রিপুরায় নাই। আমাদের সমস্যা হলো ভারত দর্শন, যারা দিল্লি দর্শন, এদের অনৈতিক কথাবার্তা, আবল তাবল কথাবার্তা। ইদানিং মানে সম্মানিত ব্যক্তিরা, নির্বাচিত ব্যক্তিরা যেসব কথাবার্তা বলেন, একবার রংপুর নিয়ে নেবে, একবার চিটাগাং নিয়ে নিব, তাই আমরাও ছাড় দিচ্ছি না, আমরাও কম হাত নিতে পারি না। আপনি চিন্তা করেন যে স্যাররা আছেন সিনিয়র, আমি বলবো 47-এ যে দেশ ভাগ হয়েছে, জনসংখ্যার ভিত্তিতে ভাগ হলে আমি ভারতের কাছে অনেক জমি পাই। আমি তো সেটা দাবি করি, আন্দামান দাবি করি, কেন করব না?
আমি কত লোক বসবাস করি, আমাদের প্রতি বর্গ কিলোমিটার কয়জন লোক বাস করি, আর ভারতের বা পাকিস্তানের? তা আমি এই জনসংখ্যা তো এইভাবে তো ভাগ করলে হবে না। তো একটা বাড়ির ভিতর দিয়ে, পাকঘরের ভিতর দিয়ে একটা সীমানাকে টেনে গেলেন, এটা হইতে পারে না। তো তার কারণে লাভ জাভ দিচ্ছে, ঠিক আছে, ভারত তার কারণে থেকে আমাদের আপত্তি নেই, বাট আমরা তো আপনারা দিব না, দিল্লি দেশকে ছাড়তে হবে। তো এখন যে বললেন যে এটা চীনের জন্য আমাদের বিশাল সুযোগ, ঘুরে দাঁড়ানোর সুযোগ। আমাদের বিশাল একটা অ্যাসেট হলো আমাদের দক্ষ শ্রমিক, বিদেশ থেকে টাকা পাঠায়, এই টাকাটা ধরে রাখতে হবে এবং সুষ্ঠুভাবে এটাকে বিনিয়োগ করতে হবে, এবং আমার দক্ষ শ্রমিক গড়তে হবে কম খরচে। ধন্যবাদ। কিছু অসৎ অফিসার মনে করেন অনেক টাকা দিয়ে বিদেশে পাঠায়, না, একদম কম খরচে ইনভেস্ট করি, আমরা ডলার বিদেশে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে, ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। আমরা যা জানতে পেরেছি যে বিশেষজ্ঞরা, সামরিক বিশেষজ্ঞরা বলেছেন সারা পৃথিবীতে 4টি দেশকে কেউ দখল করতে পারবে না, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। সুধীবৃন্দ, আমরা একটা বিরতিতে যাব এখন, আমাদের মুক্তির কথা, ছোট্ট একটা বিরতি। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এখন আমরা আবার জেনারেল আমসা আমিনের সাথে কথা বলবো। স্যার, আপনি যে আলোচনা করেছেন সার্বিক, তার সাথে যদি জুড়ে দিয়ে চীনের সাথে যে আমাদের অর্থনৈতিক সম্পর্ক এবং কৌশলগত যে সম্পর্ক এবং ভারতের সাথে যে আমাদের অবস্থান, সব মিলিয়ে আমাদের কৌশলটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার? আমি মনে করি যে, যেটা আগেই বলেছি, চীন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিবেশী। একই সাথে বলবো ভারতও কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিবেশী, এটা স্পষ্ট থাকতে হবে। আর একটি বিষয় হলো আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে একটা দেশ তার নিজের স্বার্থটাকে সবচেয়ে বড় করে দেখবে। চীনের স্বার্থ নয়, ভারতের স্বার্থ নয়। এইটা হতে হবে আমাদের কূটনৈতিক কৌশলের একটা ভিত্তি। বাংলাদেশের স্বার্থ কোথায়, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ কোথায়, বাংলাদেশের সামরিক স্বার্থ কোথায়, বা অন্যান্য স্বার্থ কোথায়, এইটা রক্ষা করা হলে আমাদের মূল নীতি হতে হবে। এখন এখানে একটা প্রশ্নের ভিতরে প্রশ্ন আছে যেটা আপনি তুলে ধরলেন, চীনের সাথে ভালো সম্পর্ক করতে গেলে ভারত নারাজ হবে, ভারতের সাথে রাখতে গেলে চীন নারাজ হবে। এই প্রশ্নটা বাস্তবে উঠে আসে, কিন্তু এটা খুব শ্যালো। এইটা নিয়ে আমাদের যারা রাষ্ট্র পরিচালক আছেন, যে নীতি নির্ধারক, তাদেরকে ঊর্ধ্বে উঠতে হবে। তাদেরকে চীনকে বলতে হবে, ভারতকে বলতে হবে যে এক দেশের সাথে আমাদের সম্পর্ক অন্য দেশের সাথে শত্রুতা নয়। এই নীতিটা স্পষ্ট বলতে হবে। আমরা যদি চীনের সাথে বন্ধুত্ব করি, তার মানে এই নয় আমরা ভারতের শত্রু হলাম, ভারতের সাথে করলে চীনের শত্রু হলাম। এই জিনিসটা স্পষ্ট থাকতে হবে। এর জন্য যে বিষয়টা দরকার, এই যে আমাদের আভ্যন্তরীণ শক্তি, আভ্যন্তরীণ যে স্বার্থ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, যেখানেই ব্যাহত হবে সেখানে আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে। শক্ত হয়ে দাঁড়ানোর জন্য যে বিষয়টা হলো যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতি হতে হবে খুবই শক্তিশালী। কিছুদিন আগে একটা আলোচনা সভায় ইরানের সম্পর্কে কথা হচ্ছিল। ইরানে অভিজ্ঞতাটা খুবই এখানে বলা যায় প্রাসঙ্গিক। ইরানের জনগণ একটা পর্যায়ে ইরান সরকারের বিরুদ্ধে, ইসলামিক রিপাবলিক ইরানের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন শুরু করে, বিশেষ করে হেজাব নিয়ে। মেয়েরা রাস্তায় নামে, অনেককে খুন হয়েছে, নিহত হয়েছে। যেই যুদ্ধ বাঁধল, আমেরিকা ভাবছিল যে এখন ইরানের জনগণ দাঁড়িয়ে যাবে, রেজিম চেঞ্জ হবে, কিন্তু জনগণ কিন্তু তাদের সেই সরকার যার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে তারা দাঁড়ায় নাই। তারা কিন্তু জাতীয় ঐক্যের একটা বিশাল প্রমাণ রেখেছে। এইটাই শিক্ষা, ন্যাশনাল ইউনিটি রিগার্ডলেস অফ পলিটিক্যাল আইডিওলজি। আমাদের দলমত যাই হোক, জাতীয় স্বার্থ রক্ষায়, জাতির স্বাধীনতা সমতা রক্ষায়, বিদেশি আগ্রাসনকে প্রতিহত করার জন্য, যদি কেউ আমাদের উপর আগ্রাসন করতে চায়, প্রতিহত করার জন্য দেশের সব মানুষকে এক হয়ে দাঁড়াতে হবে। এইটাই হলো রাজনীতির মূল শক্তি। যারা ক্ষমতায় আছেন তাদের মাথায় রাখতে হবে, যারা বিরোধী দল আছেন তাদের মাথায় রাখতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি দুর্বল করা হয় তাহলে তারাও দায়ী হবে। এই জিনিসটা আমি রাখবো। আর শেষ কথা এটা বলবো যে আমাদের চীনের সাথে
খুব ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক দরকার, আমাদের অবশ্যই খুবই ঘনিষ্ঠ প্রযুক্তিগত সম্পর্ক দরকার, জ্ঞান বিজ্ঞানের সম্পর্ক দরকার। একই সাথে ভারতের সাথে সম্পর্ক দরকার, আমাদের দেশে যেন শান্তির শৃঙ্খলা তারা কখনো হস্তক্ষেপ না করে, সরকারকে স্পষ্ট বলতে হবে। আমাদের দেশের রাজনীতির মধ্যে যেন তারা কখনো হস্তক্ষেপ না করেন, স্পষ্ট মেসেজ দিতে হবে। তারা এটা করেছেন অতীতে, আর নয়। এইভাবে আপনাদের আভ্যন্তরীণ বিষয় আপনারা করেন, আপনাদের তেলা পোকাদের কি করবেন আপনারা করেন, আমরা ওখানে হাত দেবো না। আমাদের এখানে আপনারা হাত দিতে পারবেন না, এইটা আমাদের সবসময় রক্ষা করে স্যার, চলতে হবে। আমাদের হাসিনাকে ফেরত দিতে হবে, তো আমি হ্যাঁ, হাসিনাকে ফেরত দিতে হবে, আমাকে এবং হাসিনা হাসিনা ফেরত নয়, দিতে হবে। যারাই পলাতক হয়ে ভারতে গেছে সবাইকে একে একে এরা ওরা পুশিং করে, এরা ওদেরকে দেশের pushing করে মানুষ দিলে- মনে করে এরা দেশদ্রোহী। মানে ওদেরকে পুশিং করে দিলে ভালো হয়। বাংলাদেশের দেশদ্রোহীদের কেন আপনারা রক্ষা দেখেছেন। করছেন? এইটা যতদিন আপনারা রক্ষা করবেন ততদিন তো সম্পর্ক স্বাভাবিক হবে না। না, হবে না স্যার। ধন্যবাদ। স্যার, সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য দুই পক্ষ থেকেই সচেতন হওয়া উচিত, এবং লাভটা কিন্তু দুই পক্ষেরই। আমাদের সাথে সম্পর্ক খারাপ থাকলে ভারত খুব সুবিধা থাকবে, সুযোগ থাকবে, হ্যাঁ, এমন অবশ্যই, কিন্তু একমত, নয়। একমত। ধন্যবাদ স্যার আপনাকে। একটা কথা বলে এখানে এই সম্পর্ক, ওনারা তো বলেন 140 আর আমাদের 20 মিলা একটা করবো। আমরা তো বলতে পারি আমাদের 20 আছে, আপনাদেরও 20 আমাদেরকে দেন। আমাদের মুসলিম 40 কোটি হলো বেঙ্গল, 40 কোটি বাঙালি মানুষের মুসলমান, বেঙ্গল একটা শক্তিশালী দেশ হতে পারে, কিন্তু এখানে অনেক সমস্যা আছে। এটা সবাই ব্যাখ্যা স্বাধীন যাবে থাকবে না। স্যার, সবাই স্বাধীন থাকবে। হ্যাঁ, সবাই স্বাধীন থাকবে। এটা এটা ভবিষ্যৎ হয়তো বলে দিবে। এই জন্য বলে প্রতিবেশী পরিবর্তন হবে। এই জন্য আমি একমত যে প্রতিবেশী যে কোনো সময় পরিবর্তন এটা ছাড়া কোনো সমাধান নেই, স্যার। ভুল কথা বলে আমাদের দেশের মানুষ একমত হইতে হবে। আধুনিক আমাদের দেশে এক, আমাদের স্যার। মানুষ আমাদের এক দেশে আছে, এক। ইউনিটি আছে। পুরো দেশ ইন্ডিয়া। তো হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকে যা আপনার কাছে জানতে চাই তা হলো বঙ্গোপসাগর শুধু কৌশলগত নয়, এটা যদি আপনি ব্লু ইকোনমির কথাও বলেন, ইকোনমিক্যালিও বাংলাদেশকে এই বঙ্গোপসাগর অনেক কিছু দিতে পারে। আপনারা এখন সরকারে আছেন, আপনাদের দল এবং আপনি দলের মধ্যে একজন অন্যতম চেয়ারম্যানের উপদেষ্টা। সো আপনারা কি চিন্তা করছেন এই বঙ্গোপসাগর বা এই ইকোনমি, এই রণকৌশল, ওই ইয়েতে মানে বঙ্গোপসাগরকে নিয়ে কি কোনো নতুনভাবে কিছু চিন্তা করার ভাবনা বা আপনারা করছেন বা আপনাদের পরিকল্পনায় আছে কিনা? আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম এখন আমাদের যেটা চিন্তা ভাবনা প্রায়োরিটি বেসিসে, আগে জনগণকে শান্তি দেওয়ার জন্য যেগুলি করা দরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, কার্ড দিয়েছেন যেটা, এই শুধু ইয়ে card, কার্ড না, বিভিন্নভাবেই আমরা এটা করার পরে পরে হলো। আমার আগে নিজে দাঁড়াতে হবে। আমার পেটে আছে ক্ষুধা, আমি আরেকজনের বিচার করতে পারবো না বা আরেকজনকে আমি সহায়তা করতে পারবো না। আমাদের ওই জিনিসটা নিয়ে আমাদের প্রথম দেশটা যেভাবেই বল না কেন, যে দেশটা তো একদম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। দেশের অর্থনীতি বলতে কিছু নেই, আমরা বিদেশে টাকা পাচার হয়ে গেছে, ব্যাংকগুলি এমন অবস্থা হয়েছে চেক দিলে টাকা দিতে পারে না, এই জায়গায় চলে গেছে। সেখানে আমাদের আগে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। অর্থনীতি শক্তিশালী করতে হবে মুখে মুখে বললে তো হবে না। প্রথম কাজ যেটা আমাদের চেয়ারম্যান সাহেবের আমাদের যেটা করার চেষ্টা করেছেন, আমাদের অর্থনীতি টিকে আছে কার উপরে, দাঁড়িয়ে আছে কার উপরে? রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছে, গার্মেন্টস শিল্পের উপর দাঁড়িয়ে নেই। গার্মেন্টস শিল্প আমাদের 1-2 কোটি 2.5 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, কিন্তু টিকে আছে কিন্তু রেমিটেন্সের উপরে। যে আমাদের টাকা খায় না, পরে না, তেল ব্যবহার করে না, সাবান ব্যবহার করে না, চাল খায় না, গম খায় না, কিন্তু খায়, শুধু দিয়েই যায় তারা। তো সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে উনি মালয়েশিয়া গিয়েও বক্তব্য দিয়েছেন, এবং আগের থেকেও এটাই আমাদের পড়েছি যে আমরা দক্ষ শ্রমিক পাঠাবো, এই জন্য আমরা ট্রেনিং করাবো। ট্রেনিং করার পরে দেখা যায় যে আমাদের এখানে একটা ব্যাপক বিরাট একটা সিন্ডিকেট আছে। মালয়েশিয়ার মাঝখানে বেশ কয়েক লক্ষ মানুষ গেল, লাগার কথা হচ্ছে 1.5 লাখ, চলে 5 লাখ 6 লাখ টাকা নিয়ে গেছে। এই লুটপাট একটা বন্ধ হয়ে গেছে, বন্ধই করে দিল মালয়েশিয়ান গভর্নমেন্ট। এই জায়গা থেকে আমাদের এখন প্রথম আমাদের টার্গেট নিতে হবে ব্যাপক হারে আমাদের দক্ষ শ্রমিক তৈরি করে, এই শ্রমিক জাপান বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিন্তু চাহিদা আছে প্রচুর, সেখানে আমাদেরকে তাদের পাঠানোর জন্য ব্যবস্থা করতে হবে। যাওয়ার সময় ধরেন অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়ির জমিটুকু বিক্রি করে, আত্মীয় কাছে টাকা নেয়, এমনকি শেষ পর্যন্ত কি 5% 10% টাকা ইন্টারেস্ট মাসে 1 লাখ টাকা 10,000 টাকা দেবে, ওই বেতন পাবো ওখানে দেবে। আমরা এখান থেকেও বেরিয়ে আসতে চাই।
আপনার 2 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা সে জোগাড় করে দিলে 1 লাখ টাকা আমরা ব্যাংক লোন দেবো, ওখানে গিয়ে সে ফেরত দেবে, চাকরি ফেরত দেবে। অর্থনীতিকে দান করে আমরা। এবং আমাদের দেশের আভ্যন্তরীণ যে জিনিসটা আছে, আমাদের যে উৎপাদন যেটা, আমাদের কৃষি উৎপাদন যেটা, দেখেন ইতিমধ্যে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে সারের ভর্তুকি, কীটনাশকের ভর্তুকি, এগুলো কিন্তু বাজেটের ভিতরে আছে দেওয়ার। পাশাপাশি কৃষক কার্ডের লাভটা কী হবে? একটা কৃষক এখন ধরেন ইউরিয়া সার বিএনপি যখন ক্ষমতা ছিল 2006 সালে, তখন ছিল 300 টাকা এক বস্তা ইউরিয়া সার, এখন আর 1400 না 1500 টাকা গেছে। তারপরেও ক্রাইসিস মুহূর্তে দেখা যায় 2200 টাকা দিয়ে কিনতে হয়। কার্ডটা দিলে কী হবে? ওই কার্ডটা নিয়ে যাবে দোকানদারের কাছে দেবে, ওই কার্ড অনুসারে সে যতটুকু পাবে ন্যায্য ওই দামেই, নির্দিষ্ট দামে তাকে দিতে হবে। ওই কীটনাশক নির্দিষ্ট দামেই তাকে দিতে হবে। আমাদের এখানে আরেকটা সমস্যা যেটা আমাদের সরকার অ্যাড্রেস করতে, আমিও বিভিন্ন সোর্সে কথা বলে, আমার এলাকায় ঈশ্বরদীপ প্রচুর লিচু হয়। এবার লিচু হয়েছে আমার মনে হয় যে ইতিহাসের সবচেয়ে বেশি লিচু আসছিল। মানুষ খুব আনন্দিত হলো, পুলকিত হলো। বাগান বিক্রি করে দিল লিচু বাগানদাররা, ধরেন 5 লাখ হিসাব করে দিয়ে তাদের 9 লাখ লিচু হয়ে গেছে। সেই লিচুটা হঠাৎ করে কয়েকদিন 4-5 দিনের আবহাওয়া, গরম আবহাওয়া, সব লিচু নষ্ট হয়ে গেল, পড়ে গেল। কেন? এখানেও আমার কাছে মনে হয়েছে যে এখানে কীটনাশকের এখানে ব্যবহার যেটা করেন, লিচু স্প্রে করেন। আমাদের মন্ত্রী কেনেন, শিল্প বাণিজ্য বস্ত্র পাটমন্ত্রী, আমি সাথে ছিলাম, তো ওই লিচু ধরে ধরে দেখালাম। এই একটা বাগানের গাছের লিচু, ওই বাগানে এক গাছের লিচু ভালো আছে, আরেক গাছের লিচু পচে গেছে। তাহলে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে হয়তো পরিমাণে কম বেশি হয়েছে, হয়তো ভেজাল আছে এই জায়গায় দিয়ে করি। বীজ আমাদের ধরেন গাজর, আমাদের আবার সবজি হয় আমার লেখায়, গাজরের বীজ হয়তো 20,000 টাকা কেজি, ব্ল্যাকে বিক্রি 30,000 টাকা 35,000 টাকা কেজি। আবার অনেক সময় সব বীজ থেকে ওই হয় না, চারাও করা যায় না। এই সমস্তগুলো দিয়ে আমার এই দিকটা খেয়াল করতে হবে। তারপরে বঙ্গোপসাগর আমার বিরাট সম্ভাবনা, ভূমিতে তো আমাদের অনেক কাজ চলছে। হ্যাঁ, আমি যেটা আপনাকে ওইদিকে আসতেছি যে বঙ্গোপসাগরকে নিয়ে, বঙ্গোপসাগরকে নিয়ে পোর্টগুলো আছে, এটা পোর্টগুলো এই বঙ্গোপসাগরকে নিয়ে আমাদের বিদেশিদেরকে দেওয়ার চেষ্টা করেছিলেন, যেটা বাধা পেয়েছে। এটা বাধা তো আমাদের যে প্রকৌশল বা আমাদের যে টেকনোলজি আছে, এটা দিয়ে এই কাজগুলো কি করা সম্ভব? অবশ্যই সম্ভব। এমন তো কিছু না। আমাদের বাঙালি যারা আমরা আছি, আমাদের বিভিন্ন ইতে যারা ধরেন কর্মরত আছেন, আমাদের ইঞ্জিনিয়ার বলেন, আমাদের টেকনিশিয়ান বলেন, এটা ইজিলি এটা করা সম্ভব। বিদেশি থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। তো ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর, আমাদের বহুমুখী কূটনীতি, শুধু চীন, শুধু ভারত না ভেবে আমাদের আসলে কূটনীতির যে পথ, সেটা অনেকেই মনে করেন যে কূটনীতিটা অর্থনীতির উপরেই বেশি নির্ভর করে চলে। তো সুতরাং এই সব কিছু মিলিয়ে শুধু ভারত চীন না করে আমরা সমগ্র পৃথিবীর সাথে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সম্পর্ক তৈরি করার জন্য কি ধরনের ভূমিকা বাংলাদেশের নেওয়া উচিত? কারণ জিওপলিটিক্যালি এই এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিন দিন এর গুরুত্ব বাড়ছে। আপনার মন্তব্য কি? আমার কথা একটু আগে বলে নি, হাবিব ভাই মিস করছে আমাদের সেই শহীদ জিয়া, প্রাণপ্রিয় নেতা, উনি কিন্তু তালপট্টি ছাড় দেয়নি ভাই। এইটা আমার মাথায় রাখতে হবে। কোনো ছাড় নাই ভারতের সাথে তালপট্টির ব্যাপারে। এই ব্যাপারে বিএনপির শক্ত হইতে হবে। আর যেটা বললেন, আমাদের অনেকের অনেক স্বর্ণের খনি, হীরার খনি, আমার কিছু নাই। বাট আমার একটা বড় খনি আল্লাহ তাআলা দিয়েছেন, যে শ্রমিক ভাই যেটা বলছেন, দক্ষ শ্রমিক বানাইতে হবে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। এটা ওই সুবিধাবাদী না, একদম যেটা খরচ না নিলেই নয়। বিমান তো আমাদের আছে ভাই, বিমান আছে, আমি তাকে বিনা পাশে পাঠাই না কেন, আর্মিতে দিবে পাঠাই আমরা। অ্যাকাউন্ট খোলা থাকবে, টাকা জমা হবে, টাকা 80% বাংলাদেশ চলে, 20% সে খরচ করবে, করলে তো সম্ভব। এই তো সমস্যা কি আমাদের বা আশেপাশের লোকদের কমিশন কম হয়ে যাবে। বাট কমিশন বাদ দিয়ে আমাদের সবাইকে মূল বেতনে চলতে হবে এবং সৎ উদ্দেশ্য নিয়ে করে। যদি স্যার আর্মিতে যদি পারি, সিভিল কেন পারবো না? সম্ভব। রাষ্ট্রদূত বৈশাখেনে তো অন্য কোনো কাজে পাঠানো হয় নাই, সে সিস্টেম করবে এত টাকা। আমাদের এই টাকাটা যদি আমাদের আসে, আমাদের কোমর কিন্তু শক্তিশালী হয়ে যাবে। এখন 36 বিলিয়ন আছে আমাদের, এটা যদি 100 বিলিয়ন হয়, আমার তো কারো পাত্তা দেওয়ারই প্রশ্ন নাই। আপনার সম্পর্ক হবে তখন অন্যরকম। আমরা ড্রোন বানাবো, আমরা সমস্যা বানাবো, এটা দরকার হলে আমরা ভারতে বিক্রি করবো। ভারত থেকে নিব না কিছু, ভারত থেকে কোনো কিছু নেওয়ার নাই। তা আমি মনে করি এই একটা জায়গায় হাত দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন মানব, এটাকে শক্তিশালী করি এবং সবার জন্য শিক্ষাটা করি। শিক্ষাটা হলে আমাদের অনেক লোক অসৎ,
ওর জায়গায় পুকুরে মাছ আছে, আমার নাই, তো বিষ দিয়ে দিলাম। এই মানসিকতাটা পরিবর্তন করে সৃষ্টি সেরা যে মানুষ, এটা বুঝাইতে হবে। আপনি দেন কোনো কারণ ছাড়া ড্রাইভার মদ খেয়ে গাড়ি নিয়ে খাদে ফেলা দিল, পৃথিবীর কোথাও দেখবেন এরকম আছে? তো ওই জিনিস যে মানুষ সৃষ্টি সেরা জীব, এটা তাহলে বোঝাইতে হবে। আমার ধর্মটাও স্যার আমাদের এক ধর্ম ইসলাম, অন্য ধর্মকে স্বীকৃতি দেয়, নিরাপত্তা দেয়। এখানে জঙ্গির কোনো স্কোপই নেই। ভারতের একটা বড় ট্যাগ হলো জঙ্গি, কারণ ছাড়া স্যার। এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের কঠিনভাবে কথা বলতে হবে। সরকার কথা না বলে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আরেকটা বিরতিতে যাব। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আরেকটা ছোট্ট বিরতি, এটা আমাদের শেষ বিরতি। আশা করি আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন মুক্তির কথা। মুক্তির কথায় আজকে তিনজন বিজ্ঞ আলোচক আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন। আমি আবার যাব জেনারেল আমসামিন স্যারের কাছে, যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা প্রায় এই পর্বে আমরা শেষ করে নিয়ে আসবো, সাম আপ করব। তো এই যে সব কিছুর পরে আমরা যদি চিন্তা করি যে কূটনৈতিক বিষয় কিন্তু দুইটা উইংয়ের উপরে চলে, একটা হলো ইকোনমি আর একটা হলো ডিফেন্স। অর্থাৎ আমাদের ডিফেন্সিভ যে চিন্তা ভাবনা বা পৃথিবীর সব দেশেই আজকাল দেখা যায় যে যুদ্ধ শুধু সমরাস্ত্র নয়, ইকোনমিক বিষয়টাও জড়িত থাকে। তো আমাদের দেশে এর অর্থনৈতিক বিষয়টা আমরা যথেষ্ট আলোচনা করেছি। এখন আমরা এই যে রংপুর নিয়ে কথা হয়, চিটাগং নিয়ে কথা হয় নানা রকমভাবে, সেখানে বাংলাদেশের যে রণকৌশল বা কূটনৈতিক কৌশলটা কি হতে পারে স্যার, আপনার মন্তব্য শুনতে চাই। যে মেজর হিসেবে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা এখন তুলে আনছেন আলোচনার শেষ পর্যায়ে। অর্থনৈতিক বিষয়টা নিয়ে এখন আমি আর বেশি বলতে যাব না, শুধু একটা টাচ করবো প্রয়োজনে। মূল বিষয়টা এখন দাঁড়িয়েছে কূটনৈতিক শক্তি এবং সামরিক শক্তি। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এই দুটো শক্তি সমন্বয় একান্ত গুরুত্বপূর্ণ। ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি, ভেটারানরাও আছে ডিফেন্সের সাথে বাংলাদেশে। ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি, এই শক্তিটাকে আমাদের সমন্বয় করতে হবে। এইখানে অর্থনৈতিক প্রশ্ন এইটা আসে যে এই দুটো শক্তিকে শক্তিশালী করতে গেলে অবশ্যই একটা অর্থনৈতিক শক্তি আমাদের পিছনে থাকতে হবে। আমরা বিভিন্নভাবে যেন কারো উপরে নির্ভরশীল না হয়ে পড়ি। শেষ কথা এটা দাঁড়ায়, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি জড়িত, কূটনৈতিক শক্তি জড়িত রাজনৈতিক শক্তির উপরে। ইউনাইটেড ন্যাশনাল পাওয়ার, ন্যাশনাল পাওয়ার আমরা বলেছি, ইউনাইটেড ন্যাশনাল পাওয়ার, রাজনীতিবিদদের দায়িত্ব এটা গড়ে তোলা। দলীয় স্বার্থ থাকবে, দলীয় এজেন্ডা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সব দলকে একসাথে বসে বলতে হবে। সারা বিশ্ব জানবে বাংলাদেশে যত দল আছে সবাই কিন্তু এই বিষয়টাতে, ন্যূনতম ইস্যুগুলোতে তারা একমত থাকবে সবসময়। এখন আমি এখানে আসি যে আমাদের ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি দুটো ওতপ্রোতভাবে জড়িত। এখানে বিষয়টা হলো এই যে আমাদের কিন্তু সামরিক বাহিনীর অনেক কর্মকর্তারা কূটনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন, বিভিন্ন দেশে বিভিন্ন পদে ছিলেন, রাষ্ট্রদূত পদে অনেকেই ছিলেন। আমি তো প্রায় 8-9 বছর আমি কূটনৈতিক সার্ভিসে ছিলাম। 3টা সরাসরি দেশে স্থায়ী হিসাবে রাষ্ট্রদূত, একটা দেশে একজন মিনিস্টার হিসাবে, সেটা হলো ইউকে। রাষ্ট্রদূত ছিলাম রাশিয়া, গুরুত্বপূর্ণ, ব্রাজিল, দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দেশ, আর মিডল ইস্টে জর্ডান। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগছে না, লাগাতে পারছে না। একইভাবে বলবো সামরিক বাহিনীর যত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন অনেকে কিন্তু ফিজিক্যালি একদম ফিটফাট, শক্তভাবে চলতে পারেন, বসতে পারেন। আমি বলবো যে সামরিকভাবে তারা ফিট আছেন। যারা এরকম ফিট আছেন তাদের যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা, সেটা কিন্তু জাতি বঞ্চিত হচ্ছে সেই নলেজ থেকে। এগুলো কাজে লাগানোর জন্য একটা নীতি নির্ধারণ করা দরকার সরকারকে। আমি মনে করি অনেক অফিসাররা আছেন তারা ভলেন্টিয়ার হবেন। এখানে অন্যান্য দেশে আছে, আমাদের দেশে এটা নাই। আমি অনেকবার বলেছি একটা রিজার্ভ ফোর্স গঠন করা, এই অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তা এবং সৈনিকবৃন্দের সহ সকল পদবী নিয়ে
রিজার্ভ ফোর্স তৈরি করা যায় কম খরচে। এটা আমাদের সামরিক শক্তি অনেকখানি বলিষ্ঠ করে তুলবে। আমার একটা অভিজ্ঞতার কথা বলি, যেমন এই যে সামরিক শক্তি, আজকাল আপনারা সবাই শোনেন শিলিগুড়ি করিডর। এই শিলিগুড়ি করিডর নিয়ে নিজের কথা নিজে বলতে হয়, ভালো শোনায় না, কিন্তু প্রায় 35-36 বছর আগে আমি এটা আমাদের জাতীয় সামরিক নীতিতে নিয়ে এসেছিলাম। এখন এটা বলা যায়, কারণ এখন এটা গোপন নাই, আলোচনা হচ্ছে। আর 30 বছর পর তো সব গোপনীয় জিনিসই তো প্রকাশ্য করা হয়। তখন আমি রংপুর ডিভিশনের জিওসি, আমি গিয়ে উপলব্ধি করলাম, প্রথম স্টাডিতেই বুঝলাম যে শিলিগুড়ি করিডোরের গুরুত্ব কতখানি। আমারও সৌভাগ্য হয়েছে তখন আপনার সাথে কাজ হ্যাঁ, করার। তুমি ওখানে ছিলা, আরো অনেকেই ছিলেন, এবং একটা কনসেপ্ট আমরা দাঁড় করালাম যে বাংলাদেশের এবং উত্তরবঙ্গের নিরাপত্তার জন্য ডিফেন্স পলিসি। আমাদেরকে এমন একটা কৌশলগত অবস্থান তৈরি করতে হবে, যেটা আমরা ডেটারেন্স বলি, পাওয়ার অফ ডেটারেন্স, যেন কোনোদিন ভারত আমাদের দিকে তাকাতে না পারে, সাহস না করা যায় এই করিডোর তারা ভেঙে আমাদের দিকে আসবে। তো তখনই আমি বলেছিলাম যে এই কনসেপ্টটা হচ্ছে আমাদেরকে ডিফেন্ডার্স অফ স্ট্র্যাটেজিক নর্থ হতে হবে। উত্তরটা খুবই কৌশলগত অবস্থানে গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের প্রতিরক্ষা করতে হবে। এই প্রতিরক্ষা করতে গেলে ওখানে অনেক কিছু করতে হয়। আপনারা হয়তো অনেকেই জানবেন, একটা নতুন ক্যান্টনমেন্ট আমরা তৈরি করেছি, খোলাহাটিতে। কিন্তু 2টো ব্রিগেড আছে। এখন যেখানে আমাদের প্রয়োজন সেইখানে হয়তো একটা আর্মড ব্রিগেডও তৈরি করা দরকার। কোর কনসেপ্টে আমাদের যাওয়া উচিত, এটা প্রকাশ্য হয়ে যাবে, এখন গোপন রেখে দেওয়ার করে কিছু থাকবে না। যখন আমাদের এইটা হবে, তখন এই সমস্ত যে প্রচার প্রপাগান্ডা চলছে, এগুলো কিন্তু ভ্যালু আছে। আপনারা জানেন, হয়তো ফরিদপুরের লোকে জানে এটা বেশি করে, তারা বলে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, ফাল দিয়ে ওঠে তা, রাখতে পারে বলবে। তাদের মধ্যে অখণ্ড ভারত আছে, তাদের মধ্যে নিশ্চয়ই শিলিগুড়ি করিডোরকে এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে। এই যে ফাল দিয়ে উঠছে, সরকার বলছে না, জনগণকে দিয়ে বাড়াচ্ছে, মিডিয়াকে দিয়ে বাড়াচ্ছে। আমাদের তো আরও সতর্ক হতে হবে। এখনও সময় আছে, আমাদের সঠিক কৌশল এখানেই নিতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, ফেনী করিডর। আমি বলবো ফেনী করিডর, এটাও আমাদের জন্য খুব সেন্সিটিভ। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার আমরা আরেকদিন এটার ডিটেলস বিস্তারিত শুনবো। ওকে। হাবিবুর রহমান হাবিব ভাই, আপনি এখানে রাজনীতিবিদ, তুখোর রাজনীতিবিদ, আপনি জেনারেল আমসামিনের কথা শুনলেন। আমরা যে যাই বলি না কেন, সর্বশেষে রাজনীতিবিদ এবং রাজনৈতিক সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সো আমাদের এই যে আমরা এই পুরো আলোচনায় যে আলোচনাটা অর্থনৈতিক এবং কূটনৈতিক সব তুলে এনেছি, এবং এখন আমরা এই ডিফেন্সিভ একটু চিন্তা করছি, কিন্তু স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সব দলকে এক হওয়া, সব দলকে ন্যাশনাল যে ইউনিটি, জাতীয় ঐক্য গড়। এবং আমরা মনে করি কি এর দায়িত্ব কিন্তু সরকারি দলের, আপনাদের দলের পক্ষ থেকে আমরা দায়িত্বকে ক্ষমতা বলি, যে আপনারা ক্ষমতায় আছেন। আপনাদের এখন সুযোগ জাতিকে ঐক্যবদ্ধ করা। এই জুলাই অভ্যুত্থানের পরে যে সুযোগটা এসেছে, এই সুযোগে আপনারা জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করতে চান এবং আপনাদের মেসেজটা কি? এখানে আমাদের পক্ষ থেকে খুব পরিষ্কার বক্তব্য আমাদের দলের পক্ষ থেকে দলের চেয়ারম্যান দিয়েছেন সেদিন উনি বিদেশ থেকে আসলেন। উনি একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, জিয়া রহমানের মানে পরিণতিটা কেন, তালপট্টির দ্বীপ যখন উঠলো, জিয়া রহমান বলেছেন তালপট্টি ইজ আওয়ার। তারেক রহমান এতদিনের বাংলাদেশ, আমাদের বর্ষার সময় পানি দিয়ে ডুবাই মারে, শুষ্ক মৌসুমে পানি দেয় না, আমার বাড়ি পদ্মার ধারে। তারেক রহমান সিদ্ধান্ত নিলেন পদ্মা ব্যারেজ করব। তারেক রহমান সিদ্ধান্ত নিলেন এই যে নীলফামারীর এদিকে এখনো অসময়ে পানি দিয়ে ফসল হয়, সেটা ডুবাই দেয়, আমরা এই ব্যারেজ করি, তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ করব না, ওইটা আমাদের আছে, পরিকল্পনায় আছে। এই সিদ্ধান্ত দেওয়ার পর তারেক রহমান চায়না গেলেন না ইন্ডিয়ার আরো বড় শত্রুর কাছে গেলেন, আর চিন্তা কথা এর চেয়ে বড় আর কিছু আছে? দরকার ছিল না। এখন কথা হচ্ছে আমাদের নিজের উপরে আমাদের জানতে হবে, জাতীয় স্বার্থে ঐক্য হতে হবে, ওকে, এইটা হল ব্যাপার। এখন ধরেন আপনার এর সাথে
তুরস্কের সাথে ড্রোন ফ্যাক্টরি করার জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য নেওয়া সিদ্ধান্ত হচ্ছে। নিয়েছে। এটা সহজ সিদ্ধান্ত, এবং বড় বলিষ্ঠ সিদ্ধান্ত। বৈশ্বিক সিদ্ধান্ত। চায়নার সাথে গিয়েছেন, সেখানে যুদ্ধ বিমান ক্রয় করার ইতিমধ্যে ক্ষেত্রে 3টা কিন্তু চুক্তি এবং করে ফেলছে। অনেকগুলো সমঝোতা এটা একটা হয়েছে। সাহসিকতার ব্যাপার। এই জন্য সবাইকে, এখন একটা সরকার এসেছে, সেই সরকারের সবার সমর্থন করা আমাদের দরকার। 4 মাসের সরকার 11 দিনের মাথায় যুদ্ধ শুরু হয়ে গেল, ইরানকে আক্রমণ করলো ইসরায়েল এবং আমেরিকা। তেলের ক্রাইসিস হয়ে গেল, সারা পৃথিবীতে 2 ডবল 3 ডবল তেলের দাম বেড়ে গেছিল। বাংলাদেশ সরকার চেষ্টা করেছে 1.5 মাস না বাড়াতে, বিশৃঙ্খলা সৃষ্টি করলো, তেল জমা করা শুরু করলো, যাক এখন একটা পর্যায়ে আছে। আমার জাতীয় স্বার্থটা আমার দেখতে হবে। এবং দেখেন, ওনার মতো এত নির্যাতিত পৃথিবীর কেউ হয়েছে কেন যায় না, যার বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, উনি এমপি মন্ত্রী ছিলেন না, যেভাবে তাকে নির্যাতন করা হলো 111-এর মধ্যে। এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় এসে উনাকে অনেকগুলি মানুষ সাজা দিয়েছে, ম্যাডামকে তো দিয়েছিলেন সাজা, কিন্তু উনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণসম্বর্ধনার 70 মিনিট বক্তব্য দিলেন, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করলেন না। এবং দেখেন, উনি এই যে ব্যবসায়ীরা, যারা যে সমস্ত ব্যবসায়ীরা আওয়ামী লীগকে ডুবিয়েছে, আওয়ামী লীগের দেশটাকে ধ্বংস করেছে, উনি এসে কিন্তু আক্রোশবশত কাউকে কিন্তু করলেন না। আমার ওখানে, আমি একটা ব্যক্তি, স্কোয়ার গ্রুপ ছোটোর থেকে বড় হয়েছে, একদম ছোটোর থেকে। সে আমার 2020 সালের উপনির্বাচন কেন্দ্র করে তার সাথে আমার বইটি একটা সম্পর্ক হলো, আমি যা তা বললাম। সেই স্কোয়ার গ্রুপ আওয়ামী লীগের কাছে একটাই ছিল, তাকে কিন্তু ফেরত দেন না। তা আমি সব শিল্প প্রতিষ্ঠানের মালিককে ধরে যদি আটকে দেই, তারপর আমার দেশের অর্থনীতিটা যাবে কোথায়? চেষ্টা করতেছে যে আমরা দেশটাকে সামনে এগিয়ে নিতে হলে সবাইকে মোটামুটি কাছাকাছি থাকতে হবে, সবাইকে একদম ফেলে দিয়ে এড়িয়ে হবে না। এখন কথা হলো যে সামনের দিকে দেশটাকে এগিয়ে নিতে হলে যারা অন্যায় করেছে, যারা দেশটাকে ধ্বংস করেছে, যারা ব্যাংক লুট করে নিয়েছে, তাদের সাথে আপোষ করা যাবে না। তার বাইরে যারা আছে, জনগণ ভারত যে কাজটা করেছে, যে আওয়ামী লীগ সরকারের সাথে একটা দল, আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক ছিল, দেশের মানুষের সাথে তাদের সম্পর্ক ছিল না। আমরা ওইটা করতে চাই না। আমি যে কথাটা আপনার বললেন, আমি প্রতিবারই চেঞ্জ করা যায় না, এই জন্য বলছি আমি যে সীমানার কাছ থেকে সরে যেতে পারবো না, ওইটা বলেছি আমি। সীমানা আছে আর কি, আমি এখন আমার বাসা এর পাশে, ওখানে সরবো কি করে? আমি ওইটুকু সরবো যে তার সাথে অসম্মানজনকভাবে আমি বসবাস করবো না, আমি তাকে মুখ ফিরিয়ে রাখবো, তাকে আমার মতো করে আমি চোখে চোখে রেখে কথা বলবো, যে এই যে সাহসী পদক্ষেপগুলি নিয়ে আমরা চলতে চাই। আর যেটা আমাদের সিনিয়র সেনা অফিসার যিনি বললেন, জেনারেল সাহেব যে কথাটা বললেন, যে রাজনীতিবিদদের সাথে সামরিক বাহিনীর যারা পদস্থ কর্মকর্তা ছিলেন বা এমনি যারা চাকরি করেছেন, এই একটা রাজনীতিবিদ এবং সেনা, এর ভিতরে একটা সুসম্পর্ক একটা থাকা দরকার, পরস্পরের ইতে কাজ করা দরকার। কিন্তু আমাদের দেশের কথা বললে দুইজনের রাগ করে না উঠবে। তারপরে বলি, আমরা সরকার যখন যে যারাই যায়, তারা সেনাবাহিনী আমাদেরকে ক্ষমতায় রাখুক, সেনাবাহিনী আমাদের ক্ষমতা সরিয়ে দিতে পারে, এই কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে, সেনাবাহিনীকে আমরা ব্যবসায়ী বানিয়ে ফেলেছে। সেনাবাহিনী আর 2 দিন পরে চানাচুর বানাবে না, তার কি কোনো ইয়াস দেবাবে যাচ্ছে? বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, প্লট, এইটা সেটা, সেনাবাহিনী এটা তো ভূমিকাটা নিয়ে আমরা আরেকদিন না, আমি বলছি, আমি শেষ করব না, মানসিকতা এই চানাচুর বানানো হচ্ছে, সেটাই বলছি, মানসিকতা এই যে না বানায়, এই বানানোর থেকে আমি বলছি আপনার সাথে আমি একমত হই না। সেনাবাহিনী কেন বানাবে? সেনাবাহিনী আমার গর্বের দল, সেনাবাহিনী আমার দেশটাকে গর্ব প্রশিক্ষণ দেয় না, তার সেনাবাহিনীকে যে আমি এটা করছি সেটা করছি, ঠিক না? যখন বলে রক্তের বন্ধু, স্বামী স্ত্রী, তত শত্রু থাকে না। ধন্যবাদ। দেশ হলে শত্রু ধন্যবাদ থাকবে। হাবিব ভাই, হাবিবুর রহমান হাবিব ভাই, আপনি হয়তো জানেন, আমি মনে করিয়ে দিচ্ছি, সেনাবাহিনী যা করে তার উপরে যে সিভিল অথরিটি আছে, সিভিল অথরিটির বাইরে কখনো সশস্ত্র বাহিনী না, যেতে সেটা আমি পারে তো না। সেনাবাহিনী নিজে করে তা তো বলি নাই। না, ওই সেদিকে জায়গায় আপনার আমাদের নিজেদের লোক আছে, স্যার, সেনাবাহিনীর প্রতিবাদ করতে হবে, আমি এটা করবো না, এটা আমার কাজ না। চানাচুরের কথা বলেন, এই জন্য আর কি। না, না, স্যার, ঠিক আছে, সেনাবাহিনীকে দাঁড়াতে আমি টানা কোনো জন্য আসি না। আমরা এই বিষয়টা নিয়ে আমি খুব গুরুত্বপূর্ণ ফায়ারিং বিষয়, করবো। সেনাবাহিনীর ভূমিকা এবং আমাদের ভেটারানদের ভূমিকা চাচ্ছি ইত্যাদি নিয়ে ওই আমরা ভূমিকা থাকতে। আলাদা হ্যাঁ। কথা বলবো। ধন্যবাদ আপনাকে। Okay. আমি যখন ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুরের দিকে তাকাই, তখন আমি জুলাই দেখতে পাই, আমি তার কাছে, তার মাঝে আমি হাদিকে দেখতে পাই। এই যে আমাদের এত হাদি আছে, এই যে আমাদের দেশের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়ে, কাস্তে হাতে লাঠি হাতে দাঁড়িয়ে যায়, এই দেশকে তো কেউ ধ্বংস করতে পারবে না, দখল করতে পারবে না। সুতরাং এই দেশের যে ইউনিটি, এই ইউনিটিটা রক্ষা করার জন্যে রাজনৈতিকভাবে এবং
রণকৌশলগতভাবে জাতি, যেখানে ৭১-এ যুদ্ধ হয়েছে, এটা জনযুদ্ধ, আমরা জনগণের যে সাপোর্টটা পেয়েছিলাম, এটা একটা বিরাট শক্তি। আমরা যেন সবসময় সেই শক্তিটাকে ব্যবহার করতে পারি, সেই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। হয়েছে কি ভাই, আমরা রবীন্দ্রনাথের প্রেমে পড়ে গেছি আর সুশীলদের চক্করে পড়ে গেছি। আমাদের এখন দরকার নওয়াব সলিমুল্লাহকে আপলিট করা, হাদিকে আপলিট করা, এবং এই ভীষণটা রাখা ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। এবং এই জন্য আমাদের যা করণীয়, আমি এখন নওয়াব সলিমুল্লাহ এভিনিউ রাস্তা খুঁজে পাচ্ছি না কোথাও। একে যদি না আপডেট করি, ইতিহাস না জানি, আমি দাঁড়াতে পারবো না। ইতিহাস খুবই দরকার। এবং আমি যে ভারতের কথা বললেন এত ইনিয়া বিনিয়া, আমাদের একটা সামরিক শক্তি দরকার, জোট, যে সবার সার্বভৌমত্ব হস্তক্ষেপ করে কেউ একে অপরের সাহায্য করবে, এটা আমাদের অতি জরুরি। আমি তো মনে করি পাকিস্তান, চীন, টার্কি, সৌদি আরবিয়া, এটা দরকার। কারণ আমার সার্বভৌমত্ব ঝামেলা হইলে বিপদে আমি, আমার তো এরকম টাকা পয়সা নাই। দরকার হলে কিছু জমি লিজ দিব, লালমনিরহাট লিজ দেন চীনের কাছে, অসুবিধা কোথায়? শমশেরনগর এয়ারপোর্ট দেন পাকিস্তানের কাছে, আমার তো নিরাপদ থাকি আমি। সার্বভৌমত্ব না থাকে, আমি তো ভুলেই গেছি আর্মির লোক, আমার শত্রু আছে। আমার একটা দেশ থাকলে সে শত্রু থাকবে, কাল্পনিক শত্রু থাকুক আর যাই থাকুক, তাইগুলো আমার বোঝানো হয়েছে। উচিত ছিল প্রতিবাদ করা, আমরা করি নাই। আমাদের জঙ্গি ট্যাগের মধ্যে রাখা হয়েছে। যেই দেশ পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ৫৪টা নদী, ৩টা ছাড়া আর কি ৫৪টার মধ্যে বাদ দিচ্ছে স্যার, তার সাথে কি সম্পর্ক হবে আমাদের? আমাদের ওই ভাসানের মতো লং মার্চ ফারাক্কা, আমি তো বাস্তবে তো তার কাটা বরাবর সীমা সমস্যা না। আমাদের সমস্যা হলো যেন সীমান্তে হত্যা, এটা আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। পৃথিবীর আপনি চীনের সাথে লাঠি নিয়ে ডিউটি করেন, আমার সাথে অস্ত্র নিয়ে কেন? আমার বলেন তো, আমি তো এটা কোনো সমস্যা সমাধান পাই না ভাই। চীনের সাথে লাঠি নিয়ে দেন, অর্থাৎ কুকুরের সাথে মুগুর দুইটা, এই দরকার। আসলে আমাদের একটু অফেন্সিভ হইতে হবে। কঠিন কথা। আমার আসলে একটু বেশি কিছু করা নেই। আমি বলি যে আমরা সেনাবাহিনীর লোক বাইরে ডিউটি না করে ক্যান্টনমেন্টে থাকবো, প্রশিক্ষিত হব, কমান্ডো, সবাই কমান্ডো করা লোক থাকবে এবং জায়গা বাটা থাকবে। ধন্যবাদ ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। ধন্যবাদ হাবিব ভাই। হাবিব অত্যন্ত সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় এখন। এবং আমরা আশা করি আজকে যে আলোচনা হয়েছে আপনার দল পর্যন্ত এবং নীতি নির্ধারকদের কাছেও পৌঁছবে আমাদের আলোচনা আপনার মাধ্যমে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, সময় করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আজকে। ধন্যবাদ। প্রথম আসছেন আপনি আমাদের এই মুক্তির কথায়। আশা করি যে এই যে লিবারেশনে মুক্তির যুদ্ধ শেষ হয়েছে, মুক্তির যুদ্ধ কিন্তু শেষ হয়নি, মুক্তিযুদ্ধটা শেষ হয়েছে। সো আমাদের এই মুক্তির কথা চলতেই থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আমরা শেষের দিকে, আমরা শেষ করব এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশের মালিক জনগণ, আপনারা আমাদের এত রাত জেগে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আমরা শেষ করব। শেষ করার মধ্যে যে কথাটা বলবো, সব কথা আমার গুরুত্বপূর্ণ আলোচকরা বলে গেছেন, আমি শুধু একটা লাইনই বলবো, সেটা হলো বন্ধুত্ব সবার সঙ্গে, নির্ভরতা কারো উপর নয়, সহযোগিতা সবার সঙ্গে, সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থে। এবং বাংলাদেশের স্বার্থে আপনারা সীমান্ত থেকে সমগ্র অঞ্চলে এক একজন সৈনিক, এক একজন ভেটারান হয়ে এই দেশকে রক্ষা করবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী শুক্রবারে রাত 11টায় একই সময়ে। ধন্যবাদ সবাইকে।